নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, বসন্তের দিন, শীতের রাত্রি। আজ থাকলো দ্বিতীয় পর্ব। সন্ধ্যার অন্ধকারে সেদিন প্রথম ওদের বিবাহের পর, রথিন ও বিনতার বিবাহের পর ঠিক 1.5 বৎসর বাদে ওদের বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটে গিয়ে প্রবেশ করলো কৃষ্ণ মৈত্র। এক রবিবারের সন্ধ্যা সেদিন। বাড়িটা 4 তলা। 2 তলা ও 3 তলার ফ্ল্যাটটা ছাড়া 4 তলা ও 1 তলার ফ্ল্যাট দুটো ভাড়া দেওয়া ছিল। বাড়িটা তৈরি করেছিলেন রথিনের বাবা ব্যারিস্টার সতীন্দ্র চৌধুরী। সামনে খানিকটা লনের মতো। গেট দিয়ে ঢোকার পরই দুপাশে ফুলের গাছ, পোর্টিকোর সামনে গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে নামলো কৃষ্ণ। এ বাড়িতে আরো অনেকবার এসেছে কৃষ্ণ মৈত্র তাদের কলেজে পড়ার সময়। বিএসসি পাস করে আর পড়লো না রথিন, এয়ারফোর্সের নাম লেখালো। কিন্তু এগিয়ে গেল কৃষ্ণ মৈত্র, এমএসসি, তারপর রিসার্চ, ডক্টরেট, আরো রিসার্চ। বৈজ্ঞানিক মহলে ডক্টর কৃষ্ণ মৈত্র একজন বিশেষ চিহ্নিত ব্যক্তি হয়ে গেল। রথিন যতদিন পড়াশোনা নিয়ে ছিল কলকাতাতেই ছিল। তারপর এয়ারফোর্সের নাম লেখাবার পর থেকেই সে বলতে গেলে এক প্রকার কলকাতা ছাড়া। ইতিমধ্যে বাবা সতীন্দ্র চৌধুরীর মৃত্যু হয়েছিল। মা তো কবে কোন ছোটবেলাতেই মারা গিয়েছিলেন রথিনের। বাড়ির 1 তলা ও 4 তলা ভাড়া দিয়ে দিল রথিন, কিন্তু 2 তলা ও 3 তলা ভাড়া দিল না। কলকাতায় যখন আসতো অন্য সময় রথিনের বাবার আমলের পুরাতন ভৃত্য বাসুদেব ও বাপের আমলের সরকার সুধাংশুবাবুরই হেফাজতে থাকতো বাড়িটা। সুধাংশুবাবুর বয়স হয়েছে তা প্রায় 60-65। বহুদিন মৃতদাস, সন্তানাদি কিছু নেই। কাজেই তার কোথাও কোনো টান ছিল না। প্রৌঢ় সুধাংশুবাবু ভালোবাসতেন রথিনকে সন্তানের মতোই। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় দরজার কলিং বেলটা টিপতেই ভৃত্য বাসুদেব এসে দৌড় খুলে দিল। বাসুদেব? হ্যাঁ দাদা বাবু। বাসুদেবের গলার স্বরটা যেন কেমন ম্লান, বিষণ্ণ। তোমার বৌদি কোথায়? 3 তলায় যান। বলতে বলতে দরজাটা বন্ধ করে দিয়ে নিজের কাজে চলে গেল বাসুদেব। কৃষ্ণর মনে হলো বাসুদেব যেন কেমন একটু এড়িয়েই গেল। মেন সিঁড়ি ছাড়াও 2 তলা থেকে 3 তলা যাবার ভিতর দিকে অন্য একটা সিঁড়ির ব্যবস্থা ছিল। ব্যবস্থাটা সতীন্দ্র চৌধুরী করে গিয়েছিলেন নিজের সুবিধা অসুবিধার কথা ভেবে। 2 তলায় 3টে ঘরের মধ্যে ছিল একটাই তার লাইব্রেরি, অন্যটা ড্রয়িং রুম, বসবার ঘর, অন্যটা কনসাল্টিং চেম্বার। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতেন। মামলার নথিপত্র নিয়ে নাড়াচাড়া করতেন সতীন্দ্র চৌধুরী। তারপর একসময় ভেতরে সিঁড়ি দিয়েই 3 তলায় উঠে যেতেন তিনি তার শোবার ঘরে। সতীন্দ্র চৌধুরীর মৃত্যুর পর কোনো অদল বদল হয়নি। রথিন করেনি। বাবার আমলে যেখানে যেমনটি ছিল তেমনটি আজও আছে। যে ঘরে ঢুকেছিল কৃষ্ণ মৈত্র সেটাই ড্রয়িং রুম বা বসবার ঘর। তারপরে বড় ঘরটাই লাইব্রেরি, তার উপাসের ঘরটা কনসাল্টিং চেম্বার। সতীন্দ্রের ইচ্ছা ছিল ছেলে তাঁরই মতো আইন পড়ে, বিলেতে গিয়ে ব্যারিস্টার হয়ে আসে, কিন্তু রথিন সে পথে যায়নি। সতীন্দ্রও বাধা দেননি। চিরদিন রথিনের হই হুল্লোড় ছুটোছুটি করা অভ্যাস। এক মুহূর্ত স্থির হয়ে থাকতে যেন সে পারত না। খেয়ালি অস্থির চিত্ত। বিএসসি পাস করবার পর গিয়ে ভর্তি হলো এয়ারফোর্সে। সুন্দর সুঠাম চেহারা, প্রাণ শক্তিতে ভরপুর এবং ব্যারিস্টার বাপের দিল্লিতে অনেক হোমরা চমরা ব্যক্তিদের সঙ্গে পরিচয় ছিল। রথিনের এয়ারফোর্সে যেতে কোনো অসুবিধাই হয়নি। এয়ারফোর্সে ভর্তি হওয়ার পর কিছুদিন ছিল দেরাদুনে, তারপর পুনায়, অবশেষে দিল্লি। সেখান থেকেই প্রমোশন পেয়ে উইং কমান্ডার হয়ে চলে যায় কাশ্মীর। 2 বছর কাটিয়ে আবার এসেছে দিল্লিতে। বড় ঘরের দরজাটা ভেজানোই ছিল। দরজায় নক করতেই ভিতর থেকে মেয়েলি গলা শোনা গেল।
কামিং। দরজা ঠেলে ভেতরে পা দিয়ে প্রথমটায় হঠাৎ কৃষ্ণর কিছুই চোখে পড়ে না। মেঝেতে দামি পুরো কার্পেট বিছানো, ঘরের মধ্যে এয়ার কন্ডিশনার চলায় ঘরটা বেশ ঠান্ডা। এক কোণে একটা স্ট্যান্ডে ঘেরাটোপ ঢাকা নীলাভ বাতি জ্বলছে। তারই মৃদু আলোয় কৃষ্ণর দৃষ্টিতে পড়ল একটা সোফার ব্যাক দেওয়ালে কাচের শোকেস, কোনোটায় বই, কোনোটায় নানা ধরনের কিউরিও, একপাশে রেডিওগ্রাম ও ফোন। বিনাতা হয়তো ওই হলঘরে নেই, শোবার ঘরে আছে। একটু ইতস্তত করে মৃদু কণ্ঠে ডাকল কৃষ্ণ, বিনতা। কে? সঙ্গে সঙ্গে যে সোফাটার ব্যাক দেখা যাচ্ছিল, কিন্তু সেই সোফায় কেউ বসেছিল কিনা বোঝা যাচ্ছিল না, সেই সোফা থেকেই উঠে দাঁড়ালো বিনতা। হাতে বিনতার তরল পদার্থপূর্ণ একটা গ্লাস। বিনতার পরনে পাতলা ইটালিয়ান সিল্কের ম্যাক্সি, মাথার চুল শ্যাম্পু করা, ছোট ছোট করে ছেটে ফেলেছে বিনতা তার চুল, সেই লম্বা সুন্দর রেশমের মতো কেশ রাশি। কৃষ্ণ বলেই হাতে গ্লাসটা ঠক করে সামনের টেবিলের ওপর নামিয়ে রেখে সোজা ছুটে এসে অকস্মাৎ দুহাতে জড়িয়ে ধরল কৃষ্ণকে বিনতা। এসেছো, এসেছো তুমি? How eagerly I was expecting you. বিনতার মুখ থেকে ফরফর করে মদের গন্ধ বেরোচ্ছে, আর সারা গা থেকে বেরোচ্ছে দামি ফরাসি সেন্টের গন্ধ। কৃষ্ণমৈত্র যেন ঘটনার আকস্মিকতায় হতচকিত, স্তম্ভিত, বিমূঢ়, প্রস্তরীভূত। দীর্ঘ 5 বছরের পরিচয়ও কখনো কোনোদিন বিনতা তাকে জড়িয়ে ধরেনি অমন করে। আজকের মতো অমন বাঁধ ভাঙা বন্যার মতো উচ্ছৃঙ্খল হয়ে ওঠেনি, উঠতেও দেখেনি কৃষ্ণ তাকে কখনো। কৃষ্ণ, কৃষ্ণ, বিনতা তখনও বলে চলেছে, আমাকে বাঁচাও কৃষ্ণ, আমি মরে যাচ্ছি, আমার যে কি কষ্ট। কৃষ্ণের হতভম্ব বিমূঢ় ভাবটা তখন সে কাটিয়ে উঠেছে। বুঝতে পারছে সে বিনতা প্রকৃতিস্থা নয়। সে ধীরে ধীরে নিজেকে বিনতার আলিঙ্গন থেকে মুক্ত করে নিয়ে শান্ত গলায় বললে, বসো বসো বিনতা, শান্ত হও, স্থির হও। কৃষ্ণই অতঃপর যেন বিনতাকে এক প্রকার ধরে সোফাটার ওপর বসিয়ে দিল। সামনের নিচু টেবিলে একটা সোডা সাইফন, অর্ধেক খালি ওল্ড স্মাগলার স্কচ হুইস্কির একটা বোতল, একটা কাচের জাগে জল, এক প্যাকেট 555 স্টেট এক্সপ্রেস সিগারেট, একটা অ্যাস্ট্রে ও লাইটার। সবকিছুর প্রতি একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে আবার বিনতার মুখের দিকে তাকালো কৃষ্ণমৈত্র। বিনতা, ওই কি তার সেই দীর্ঘ 5 বছরের পরিচিতা বিনতা? সংযম শালীনতায় যে ছিল অতুলনীয়, মাত্র 1.5 বৎসরে এ কি পরিবর্তন! এ শুধু অবিশ্বাস্যই নয়, অকল্পনীয় বুঝি। বিনতা কৃষ্ণমৈত্রের দিকে তাকিয়ে বললে, কৃষ্ণ, ডোন্ট মাইন্ড। বলে সামনের গ্লাসটা ঠোঁটের সামনে তুলে একটা মৃদু চুমুক দিয়ে সিগারেটের প্যাকেটটা তুলে নিল হাত বাড়িয়ে। একটা সিগারেট প্যাকেট থেকে বের করে লাইটার জ্বালিয়ে ধরালো। কৃষ্ণমৈত্র চেয়ে আছে, অবাক হয়ে চেয়ে আছে তখনও। বিনতা আবার হাতটা বাড়িয়ে গ্লাসটা তুলতে যেতেই কৃষ্ণ বাধা দিল। বিনতা, বলো। মনে হচ্ছে তুমি অনেক খেয়েছো, আর খেও না। কিছু হবে না, কিছু হবে না কৃষ্ণ, তুমি জানো না, সন্ধ্যা থেকে শুরু করি, তারপর যতক্ষণ না। কিন্তু কেন, কেন? যে মদকে একদিন তুমি সমস্ত অন্তর দিয়ে ঘৃণা করতে, সেই মদ আজ সেই মদই আমার কাছে একমাত্র সান্ত্বনা। তাই তো জিজ্ঞাসা করছি বিনতা, মাত্র এই 1.5 বছরে এমন কি ঘটলো যাতে করে আজ ওইভাবে তোমাকে মদ্যপান করতে হচ্ছে? তুমি, মানে তোমরা তো পরস্পর পরস্পরকে ভালোবেসেই বিয়ে করেছিলে। That was the greatest blunder of my life. ব্লান্ডার?
ঠিক তাই। ও যেন সেদিন একটা প্রবল ঝড়ের মতো এসে ওর দুটো বলিষ্ঠ বাহু দিয়ে আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। তাই কি কখনো সম্ভব বিনতা? কেউ কি কাউকে ছিনিয়ে নিতে পারে অন্য পক্ষের নীরব সম্মতি না থাকলে? ও জাদু জানে কৃষ্ণ। তাছাড়া ওর মধ্যে এমন প্রবল একটা উগ্র ভীষণ ইচ্ছা শক্তি আছে, যার দ্বারা বোধ হয় ও আমাকে হিপনোটাইজড করেছিল। কিন্তু তখন বুঝিনি লোকটা, মানে তোমার ওই বন্ধু মানুষটা, নিজের স্বার্থের জন্য কোথায় নামতে পারে, কত নিচে নামতে পারে। কি বলছো তুমি বিনতা? কৃষ্ণ বললে। জানো না বোধ হয় কৃষ্ণ, তোমার বন্ধু আজ কোথায় উঠেছে এই 1.5 বছরের মধ্যে? না, তার আর কোনো সংবাদই আমি রাখি না। তোমার বন্ধু আজ আর উইং কমান্ডার নেই, গ্রুপ ক্যাপ্টেন। এ তো বড় আনন্দের কথা, কৃষ্ণমিত্র বলল। হ্যাঁ, আনন্দ, আনন্দ বই কি, সে যা চেয়েছে তা সে পেয়েছে। তারপর একটু থেমে বললে, তো আমি তার পাশে আরো 1-8টা বছর থাকলে এয়ার কমান্ডার হয়ে যেত, তারপর হয়তো এয়ার ভাইস মার্শাল, এয়ার মার্শাল। বিনতা? হ্যাঁ কৃষ্ণ, যা বলছি তা যেন একটি বর্ণ মিথ্যা নয়। কিন্তু কি মূল্য দিয়ে তা সে অর্জন করেছে জানো? আমার এই দেহটা, এই রূপ যৌবন একের পর এক তার উন্নতির সোপান ঘরে উঠে যাবার জন্য ইনফ্লুয়েন্সিয়াল ও কর্তা ব্যক্তিদের ডালি দিয়ে। ভিন্নতা একটা অর্ধস্ফুট চিৎকার করে ওঠে যেন কৃষ্ণমিত্র, বলে, কি বলছো তুমি? বিনতা যেন ফুসছে তখনও পুচ্ছমর্দিত একটা সর্পিনীর মতো, বললে, ওর কাছে ওর পদমর্যাদা প্রতিষ্ঠাই সব। এবং বুঝতে পারিনি সেই কারণেই ও সেদিন আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, ওর অ্যাম্বিশনের যুবকাষ্ঠে আমাকে বলি দিতে। কৃষ্ণর একবার ইচ্ছে হয়েছিল বলে, কেবল তার একারই বা দোষ দিচ্ছ কেন, কিন্তু মুখ দিয়ে তার কথাগুলো যেন বেরোলো না। বিনতা বললে, এই 1.5টা বছর আমি অনেক সহ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না, এখানে চলে আসতে বাধ্য হলাম। তাই যদি তুমি মনে করো বিনতা, তুমি তার হাত থেকে নিষ্কৃতি চাও, এভাবে পালিয়ে এসেই কি তুমি নিষ্কৃতি পাবে? আইন অনুযায়ী তুমি তার বিবাহিতা স্ত্রী। তাই বলে আমি তার কেনা হুইস্কির বোতলে সুরা নই, যখন যাকে খুশি তার ইচ্ছা মতো পাত্রে ঢেলে সে আমাকে অন্যের মুখের সামনে এগিয়ে দেবে। কিন্তু এভাবে পালিয়ে এসে কি তুমি মুক্তি পাবে? কেন পাবো না? না, তা পাবে না। ভুলো না, সে তোমার স্বামী, তুমি তার আইনসম্মত বিবাহিতা স্ত্রী। তবে কি ডিভোর্স? জানি না, তবে মনে হয় মুক্তি যদি সত্যিই তুমি চাও তো বোধ হয় সেইটাই। ভেবেছিলাম আমি সে কথা, কিন্তু তাতে করে আমি যা হারিয়েছি তা তো আর ফিরে পাবো না। বলতে বলতে আবার সামনে গ্লাসটা তুলে এক চুমুক দিল বিনতা। বিনতা, এভাবে মদ্যপান করো না। হঠাৎ বিনতা হেসে উঠল। তারপরে হঠাৎ আবার কান্নায় ভেঙে পড়ে বললে, তুমি তুমি আজ আমার এই অবস্থার জন্য দায়ী। তুমি তুমি আজ আমার এই অবস্থার জন্য দায়ী। আমি?
হ্যাঁ, তুমি কাপুরুষ, নপুংসক। কেন পারোনি সেদিন তোমার নিজের জিনিসকে ধরে রাখতে? আসলে তুমি কোনোদিনই আমাকে ভালোই বাসনি। ও পুরনো অতীত ঘেটে আজ আর লাভ কি বলো বিনতা? সহসা ঝুঁকে পড়ে কৃষ্ণর একটা হাত চেপে ধরে বিনতা বললে, আমাকে বাঁচাও কৃষ্ণ, আমাকে বাঁচাও। শোনো বিনতা, তুমি যদি চাও তো বলো, বলো কৃষ্ণ, বলো। কৃষ্ণমিত্র বললে, আমি দিল্লি গিয়ে রতিনের সঙ্গে দেখা করতে পারি। তাকে না, দিল্লি যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আর কিছু ভাবতে পারছো না? আর কিছু তোমার মাথায় আসছে না? না, তোমার মুক্তির পথ তোমাকেই খুঁজে বের করতে হবে, শান্ত গলায় কৃষ্ণমিত্র বললে। তুমি তুমি ওই কথা বলছো কৃষ্ণ? এককালে আমাদের পরস্পরের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন, আজ তুমি রথিনের স্ত্রী। আর আর সে আমার বন্ধু। আর আমি আমি তোমার কেউ নই। বিনতাকে মন থেকে একেবারে মুছে ফেলেছ। বিনতা, তুমি আজ এই মুহূর্তে ঠিক প্রকৃতস্থ নও। আজ আমি উঠি। না না, এক্ষুনি উঠবে কি? রাত হয়েছে, আমার কাজও আছে। বিনতা তবু তাকে ছাড়তে চায়নি। কিন্তু তবু তবু চলে এসেছিল কৃষ্ণমৈত্র বিনতাদের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ি থেকে। কিন্তু সে রাত্রে চলে এলে কি হবে? আবার পরের দিনই ডাক এসেছে, এবং বলতে গেলে প্রতিদিনই ডাক এসেছে, এবং তারপর 6 মাস প্রায় বলতে গেলে প্রতি রাতেই বিনতার ওখানে যেতে হয়েছে তাকে। ঘন্টার পর ঘন্টা কেটে গেছে দুজনার। কদাচিৎ কখনো 1-8 দিন হয়তো বাদ পড়েছে যাওয়া। ইতিমধ্যে 3 বার এসেছে রথিন কলকাতায়। রথিনের সঙ্গে দেখাও হয়েছে তার। আর আশ্চর্য, রথিন এলে যেন বিনতা সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গিয়েছে। কৃষ্ণমিত্রের মনে হয়েছে কি একটা নিদারুণ ভয়ে যেন বিনতা সিঁটিয়ে রয়েছে সর্বক্ষণ। এবং এমন কোনো কথাই তাদের মধ্যে কখনো হয়নি যাতে করে রথিনের প্রতি বিনতার অভিযোগ সত্য বলে কৃষ্ণর মনে হয়েছে। রথিনের ব্যবহার রীতিমতো সংযত ও প্রীতিপূর্ণ তার স্ত্রী বিনতার প্রতি। বিস্মিত হয়েছে কৃষ্ণমিত্র। সমস্ত ব্যাপারটা কেমন এক দুর্বোধ্য ঠেকছে তার কাছে। কিন্তু একটা ব্যাপার, 3 বার রথিন কলকাতায় এলেও যাবার সময় কিন্তু বিনতা তার সঙ্গে দিল্লি ফিরে যায়নি। অর্থাৎ বিনতা কলকাতায় রথিনের বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটেই থেকেছে। আর তারপরেই বিনতার কলকাতায় আসবার ঠিক 6 মাস পরেই ঘটল দুর্ঘটনাটা। সেবারে 1-2 মাস পরে রথিন এসেছিল কলকাতায়। দুর্ঘটনার ঠিক আগের রাত্রেই, চতুর্থবার। ব্যাপারটার মধ্যে কোনো কাকতালীয় ছিল কিনা কে জানে। দুটো ঘটনাই ঘটেছিল কিন্তু 27 জানুয়ারি, মানে ওদের বিবাহের রাত্রে। প্রচণ্ড শীত শহরে। সন্ধ্যা থেকে সেদিন হঠাৎ আকাশে মেঘ জমা হতে শুরু হয়। তারপর রাত 9টা নাগাদ প্রচণ্ড ঝড় জল বৃষ্টি শুরু হয়। অকাল বর্ষণ। ঘটনার দিন সকালেই রথিন কৃষ্ণমৈত্রকে ফোন করেছিল। কে? আমি রথিন। কবে এলি? কাল রাত্রে ইভিনিং ফ্লাইটে। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তোকে আসতে হবে। কিন্তু ভাই, আমার যাওয়া তো সম্ভব নয়। কেন? কেন সম্ভব নয়? আজ আমার অন্য জায়গায় আগে থাকতেই অ্যাপয়েন্টমেন্ট আছে। ক্যান্সেল ইট। তা সম্ভব নয়। তারপর বিনতাও ফোনে অনুরোধ জানিয়েছিল, কিন্তু তাকেও কৃষ্ণ প্রথমটাই ওই একই জবাব দেয়। তারপর শেষে যেতে রাজি হয়। তারপর আদালতে মাসখানেক পরে। তাহলে আপনি শেষ দেখেছিলেন তাকে জীবিত? মোটা ফ্রেমের চশমায় পুরু কাছের লেন্সের ভিতর দিয়ে আবার তাকালেন ক্রিমিনাল সাইডের বাঘা অ্যাডভোকেট সোমনাথ ভাদুরী। অল্প দূরে সাক্ষীর কাঠগড়ায় দণ্ডায়মান বিনত দেবীর মুখের দিকে। তার স্বভাবসিদ্ধ ভারী ভরাট গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্নটা যেন এক প্রকার ছুঁড়ে দিয়েই। আদালত গৃহ এত স্তব্ধ যেন সামান্য একটা সূচ পতনের শব্দও শোনা যেতে পারে। 7 জন জুরির 7 জোড়া চোখ ও সেই আদালত গৃহের মধ্যে সেদিনকার হত্যা মামলার সওয়াল শুনতে
কৌতূহলী যারা ওই সময় সেখানে উপস্থিত ছিল এবং মানুষের ভিড়ের মধ্যে নিজেকে খানিকটা আড়াল করেই এক কোণে উপবিষ্ট কিরিটিরও চোখের দৃষ্টি যেন ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে বিনত দেবীর উপরে গিয়ে পড়ল। শ্রীমতী বিনত চৌধুরী সাক্ষীর কাঠকড়ায় এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই বিনতার দিকে তাকিয়ে কিরিটির যা মনে হয়েছিল। বয়স 30 থেকে 32-এর মধ্যে হবে, রোগা পাতলা, যাকে বলে স্লিম ফিগার, এবং দেহের বর্ণ উজ্জ্বল গৌর, এবং সেই সঙ্গে সমস্ত দেহ জুড়ে যৌবনশ্রী যেন উগ্র আকর্ষণীয়। এক জাতের নারী আছে যাদের প্রতি অতি সহজেই এক ধরনের আকর্ষণ অনুভব করে পুরুষরা। বিনত চৌধুরীর দিকে তাকালে সেইটাই যেন স্পষ্ট হয়ে ওঠে। মাথার চুল শ্যাম্পু করা এবং ঘাড় পর্যন্ত ছাঁটা, সাদা একটি দামি বিলাতি জর্জেট শাড়ি পরিধানে, চোখে মুখে এবং বেশে যেন একটা দুঃখ ও শোক মূর্ত হয়ে উঠেছে। দাঁড়াবার ভঙ্গিটি পর্যন্ত যেন এক বেদনার প্রতীক। কিরিটি কিন্তু প্রথমটাই সম্মত হয়নি। ঘটনার প্রায় 1 মাস পরে মামলাটার মধ্যে সে মাথা গলাতে চায়নি, বরং বলেছিল সমীর বিশ্বাসকে, খবরের কাগজে যে সংবাদ প্রকাশিত হয়েছে এবং তোমার মুখ থেকে যা শুনলাম সমীর, তাতে মনে হয়। কি মনে হয় কিরিটিবাবু? সমীর তাকালো কিরিটির মুখের দিকে। কিরিটি অন্যমনস্কভাবে পাইপটা দাঁতে চেপে বলেছিল, আমার মনে হয় সমীর, বিনতা দেবীর স্বামী গ্রুপ ক্যাপ্টেন রথীন চৌধুরীকে হত্যা তার দীর্ঘদিনের অভিন্ন হৃদয় বন্ধু কৃষ্ণমৈত্র না করলেও তিনি এবং বিনতা দেবী দুর্ঘটনার রাত্রে তাদের জবানবন্দিতে পুলিশের কাছে ঠিক যা যা ঘটেছিল সব কথা অকপটে স্বীকার করেননি কেউই। মানে মানে কিরিটি শান্ত গলায় জবাব দিয়েছিল, ওরা দুজনেই অনেক কিছুই হয়তো গোপন করে গিয়েছে। তাতে করে বিনতার লাভ থাকতে পারে, কিন্তু কৃষ্ণমৈত্রের কি লাভ থাকতে পারে? সে রাত্রের ব্যাপারটা আগাগোড়া সূক্ষ্মভাবে বিচার করে না দেখা পর্যন্ত সেটা তো আমার পক্ষে বলা সম্ভবপর নয় সমীর। তাছাড়া নিশ্চয়ই তুমি ভুলবে না একটা কথা। কি কথা? সমীর শুধিয়েছিল। তোমার বন্ধু কৃষ্ণমৈত্রের সঙ্গে বিবাহের পূর্বে বিনতা দেবীর একটা নিবিড় ঘনিষ্ঠতা ছিল, এবং সেটা 1-8 দিনের নয়, দীর্ঘ 5 বৎসরের। এমনকি ওদের বিবাহ যে হবেই সেটা পরিচিত জনেরা এক প্রকার স্বতঃসিদ্ধভাবেই ধরে নিয়েছিল। কিন্তু জানি তুমি কি বলবে সমীর। বিনতা শেষ পর্যন্ত হঠাৎ একদিন রথীন চৌধুরীকে বিয়ে করে দিল্লি চলে যাওয়ার পর দীর্ঘ 1.5 বৎসরেও তাদের মধ্যে আর দেখা সাক্ষাৎ বা ফোনেও কোনো কথাবার্তা বা কোনো চিঠির আদান প্রদান পর্যন্ত হয়নি, তাই তো? হ্যাঁ, কিন্তু ভুলো না, 1.5 বৎসর পর বিনতা আবার কলকাতায় এসে তার স্বামীর গৃহে বসবাস শুরু করলে কৃষ্ণমৈত্র আবার সেখানে যাতায়াত শুরু করে। এ থেকে কি এটাই মনে হওয়া স্বাভাবিক নয় সমীর? তাদের পরস্পরের প্রতি পরস্পরের পূর্ব বা পুরাতন মনোভাবের কোনোই পরিবর্তন হয়নি। কিন্তু সমীর বিশ্বাসকে এক প্রকার যেন থামিয়ে দিয়ে সেদিন কিরিটি বলেছিল, আরও একটা কথা ভুলো না সমীর, তুমি একটু আগে বলছিলে যদিও রথীন চৌধুরী মধ্যে মধ্যে 2-4 দিনে ছুটি নিয়ে কলকাতায় আসতো। কি বলতে চাইছেন আপনি? সমীর বিশ্বাস শুধায়। বলতে এই চাইছি যে বিনতা একলাই ঘটনার আগে কয়েক মাস ওর স্বামীর বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে থাকতো, এবং সে সময় ডক্টর কৃষ্ণ মৈত্র প্রায়ই বিনতা দেবীর ফ্ল্যাটে যাতায়াত করত এবং মধ্যে মধ্যে অনেক রাত পর্যন্ত থাকত। যে কথা বিনতার আয়া জানকী ও রথিনের বাড়িতে পুরাতন ভৃত্য বাসুদেব ও প্রৌঢ় সরকার সুধাংশুবাবুর পুলিশের কাছে দেওয়া জবানবন্দি থেকেও প্রকাশ পেয়েছে। অর্থাৎ রথিনের অনুপস্থিতিতে কৃষ্ণমৈত্রের ওইভাবে বিনতার ওখানে যাতায়াতের ব্যাপারটা মামলার দিক থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমীর বিশ্বাস বললে, এটা এমন কি গুরুত্বপূর্ণ পয়েন্ট? সত্যি বুঝতে পারছি না এখন আমি মিস্টার রায়। কিরিটি মৃদু হেসে জবাব দেয়, ব্যাপারটার গুরুত্ব আদালতের দৃষ্টি তো এড়াবেই না, ভেবেছিলাম তোমার দৃষ্টিকেও এড়াতে পারবে না। সমীর বিশ্বাস কিরিটির কথায় কেমন যেন একটু বিব্রত বোধ করে এবং সুব্রতর মুখের দিকে তাকায়। সুব্রত ওর সামনেই সোফাতে কিরিটির পাশে বসেছিল ওই সময়। একদা সুব্রতর কলেজের বন্ধু সমীর বিশ্বাস কিরিটির কাছে এসেছিল তার গড়িয়াহাটার বাড়িতে এবং বিশেষভাবে অনুরোধ করেছিল কিরিটিকে কেসটা হাতে নিতে।
এবং সুব্রতর অনুরোধকে এড়াতে না পেরেই শেষ পর্যন্ত সে সম্মত হয় দিন দুই বাদে কি যেন ভেবে কেসটা হাতে নিতে। সুব্রত ওই সময় বললে, কিরিটি, সমীরের কিন্তু স্থির বিশ্বাস, এবং সে কথা তোকে পরশুই বলেছিলাম, ওর ভাবি ভগ্নিপতি ডক্টর কৃষ্ণ মৈত্র সম্পূর্ণ নির্দোষ। মিথ্যা করে তাকে রথিন চৌধুরীর হত্যার ব্যাপারে অভিযুক্ত করে আসামির কাঠগড়ায় পুলিশ দাঁড় করিয়েছে। কিরিটি মৃদু গলায় জবাব দেয়, হয়তো সত্যিই ডক্টর মৈত্র তার বন্ধু গ্রুপ ক্যাপ্টেন রথিন চৌধুরীকে হত্যা করেননি, কিন্তু প্রমাণ আর যুক্তি ছাড়া তো আদালত সেটা মেনে নেবে না, সে তো তুই জানিস। জানি, আর তাই তো আমিও সমীরের সঙ্গে কিছুটা একমত হয়েই ওকে তোর কাছে নিয়ে এসেছি কিরিটি, সুব্রত জবাবে বললে। হাতের পাইপের আগুনটা বোধহয় নিভে গিয়েছিল। লাইটারের সাহায্যে পুনরায় পাইপটায় অগ্নিসংযোগ করে নিজেকে আরো একটি শিথিলভাবে সোফার ওপর এলিয়ে দিয়ে কিরিটি বললে, আমি এখন পর্যন্ত এগুয়ার মতো ঠিক কোনো রাস্তা খুঁজে বের করতে পারিনি সুব্রত। এখনো সবকিছুর মধ্যে অনেকটা কুয়াশা জমাট বেঁধে আছে। সুব্রত বললে, খুলে বলতে মানে আরেকটু স্পষ্ট করে বলতে তোর আপত্তি আছে? না না, কথা হচ্ছে আমরা সবাই জানি পুলিশ হত্যার অভিযোগে ডক্টর কৃষ্ণ মৈত্রকে গ্রেপ্তার করেছে, এবং তার বিরুদ্ধে যে মোক্ষম প্রমাণ তিনটি, যার উপরে ভিত্তি করেই তারা ডক্টর কৃষ্ণ মৈত্রকে গ্রুপ ক্যাপ্টেন রথিন চৌধুরীর হত্যাপরাধে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে শেষ পর্যন্ত। মোক্ষম প্রমাণ? হ্যাঁ, গতকাল লালবাজারে গিয়েছিলাম আমি। ডিসিডিডি অনিমেষ সর্দারের সঙ্গে কৃষ্ণ মৈত্রের কেসটা সম্পর্কে আমার প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়েছে, এবং হালদারের কাছ থেকেই জেনেছি যা তা হচ্ছে, প্রথমত ডক্টর কৃষ্ণ মৈত্রের পিস্তলটা রথিনের বালিগঞ্জ সার্কুলার রোডের পৌটিকোর সামনে যে মাধবীলতার ঝাড়টা সেখানে পাওয়া গিয়েছে দুর্ঘটনার পরের দিন। অথচ ডক্টর মৈত্র বলেছেন দুর্ঘটনার আগের দিন পিস্তলের লাইসেন্সটা রিনিউ করে আনেন, এবং সেটা তার বাড়ির ল্যাবরেটরির মধ্যে যে লম্বা টেবিলটা তার ড্রয়ারের মধ্যে রেখেছিলেন। পুলিশ যখন তাকে জেরা করে তখন তিনি বলেছিলেন দুর্ঘটনার পরের দিনই বেলা 10টা নাগাদ তিনি ড্রয়ার খুলে দেখেন তার মধ্যে পিস্তলটা নেই, এবং পুলিশ তাকে জেরা করতে আসে পরের দিন সকালে। অথচ ওই প্রায় 24 ঘন্টার মধ্যে ব্যাপারটা তিনি থানায় রিপোর্ট করেননি বা পুলিশকে জানাননি। সুব্রত বললে ওই সময়, এমনও তো হতে পারে পরের দিন ফোনে সুধাংশুবাবুর কাছ থেকে দুর্ঘটনার কথাটা জানার পর সে রীতিমতো নার্ভাস হয়ে পড়েছিল, তাই জানায়নি। স্বাভাবিক, কিন্তু পুলিশ পিস্তলটা তার পরের দিন বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ির পৌটিকোর ধারে মাধবীলতার ঝাড়ের মধ্যে পাবার পর, এবং পিস্তলটা ডক্টর মৈত্রেরই জানবার পর, তাদের মধ্যে যে সন্দেহ জাগবে এটা নিশ্চয়ই অস্বীকার করতে পারিস না সুব্রত? না, তা পারি না। তারপর দ্বিতীয়ত, জানো কি, বিনা তার আয়া দুর্ঘটনার রাত্রে রাত 10টা থেকে 10:15টার মধ্যে ডক্টর মৈত্রকে সিঁড়ি দিয়ে দোতলা থেকে 3 তলায় উঠতে দেখেছে। অথচ ডক্টর মৈত্র তাঁর জবানবন্দিতে বলেছেন রাত 9টা থেকে রাত 11:30 পর্যন্ত যতক্ষণ ঝড় জল বৃষ্টি হচ্ছিল তিনি নাকি মিলনী ক্লাবের বাড়ি ছিলেন, কোথাও বের হননি, এবং রাত 11:30টার পর সোজা বকুল বাগানে নিজের বাড়িতে চলে আসেন। কাজেই এক্ষেত্রে একজন অবধারিত মিথ্যা বলেছে। জানো কি ডক্টর মৈত্রের মধ্যে এবং কে মিথ্যা বলেছেন সেটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে ডক্টর মৈত্রের ওপর থেকে সন্দেহের কুয়াশাটা কাটছে না, তাই নয় কি? হ্যাঁ, তা তো বটেই, সুব্রত বললে। সমীর বিশ্বাস ওই সময় বলে ওঠে, মিথ্যা জানো কি বলেছে, কৃষ্ণ নয়। আফটার অল, হোয়াই হি শুড কিল হিজ ওন ফ্রেন্ড? ভুলে যেও না সমীর, রথিনকে বিনাতার বিবাহের পূর্বে কৃষ্ণ মৈত্র ও বিনতার মধ্যে ভালোবাসা ছিল, এবং সকলেই এক প্রকার ধরে নিয়েছিল ওদের বিবাহ হবে। হঠাৎ মাঝখান থেকে এসে রথিন ছিনিয়ে নিল বিনাতাকে, তাতে করে। কিন্তু আপনাকে তো আমি বলেছি মিস্টার রায়, তারপর একসময় ধীরে ধীরে কৃষ্ণ সব ভুলে গিয়েছিল, এবং আজ আর সে বিনতাকে বিন্দুমাত্র ভালোবাসে না। সুনন্দার সঙ্গে তার বিবাহ স্থির। জানি, সব তুমি আমাকে বলেছ সমীর,
কিন্তু এটাও তুমি অস্বীকার করতে পারো না, বিনতা তার স্বামীর সঙ্গে মনোমালিন্য হবার পর ইদানিং যে 6 মাস এসে একা একা কলকাতায় তাদের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে ছিল, তখন প্রায় প্রতি রাত্রেই কৃষ্ণমিত্র যেত বিনতার ওখানে। তাতে কি হয়েছে? তাতে করে পুলিশ অনেক কিছুই অনুমান করে নিতে পারে সমীর। মানে বলতে চান আবার তাদের পুরাতন প্রেম নতুন করে? সমীরকে বাধা দিয়ে কিরিটি বললে, সেটা কি খুব একটা অসম্ভব কিছু সমীর? অসম্ভবই। অন্তত সেরকম কিছু বুঝলে সুনন্দা নিশ্চয়ই আমাকে জানাতো। সবসময় সব কথা সকলের কাছে বলা যায় না যেমন, তেমনই সেটা সম্ভবও নয় সমীর। তোমার বোন সুনন্দা, না, নিশ্চয়ই সে আমাকে জানাতো। অন্তত সে তাহলে নিশ্চয়ই যাতায়াত করতো না। কিরিটিকে কথা শেষ করতে না দিয়েই সমীর বলে ওঠে। কিরিটি হেসে বললে, নারীর মন বস্তুটি বড় জটিল সমীর। এক এক সময় এমন আঁকা পাকা পথ ধরে চলে যে তার কোনো হদিশই পাওয়া যায় না। তাছাড়া এক্ষেত্রে যুক্তি বলে একটা কথা আছে। পুলিশ তার হাতের মুঠোর মধ্যে যে যুক্তিকে শক্ত করে ধরে রেখেছে, সেটাকে নস্যাৎ করা খুব সহজ হবে না। এবং ব্যাপারটা যতটা সহজ ভাবছো ঠিক ততটা নয় সমীর। তারপর ধরো, ওদের হাতে যে তৃতীয় প্রমাণ, সেটা হচ্ছে সিঁড়িতে এবং করিডোরে যে জুতোর কাদো পুলিশ বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে আবিষ্কার করেছিল, সেটা কৃষ্ণমৈত্রেরই জুতোর ছাপ। যে কাদামাখা জুতোটা পুলিশ কৃষ্ণমৈত্রকে দুর্ঘটনার একদিন পরে তার বাড়িতে জেরা করতে গিয়ে সার্চ করে পায়। এখানে কিন্তু একটা কথা আমার মনে হয় কিরিটি, বাধা দিয়ে সুব্রত বললে। কি? সুব্রতর মুখের দিকে তাকালো কিরিটি। সত্যি যদি দুর্ঘটনার রাত্রে কৃষ্ণমৈত্র রথিনের ওখানে গিয়েই থাকে, যাবার জন্য নেমন্তন্ন সে রাত্রে ছিল তার, এবং সে যাবেও বলেছিল। ভুলিস না কথাটা সুব্রত। না, ভুলিনি। কিন্তু আমি বলছিলাম, লোকটা কি এত বড় একটা নিরেট হবে? এ সত্যি যদি সে রাত্রে রথিনের ওখানে গিয়েই থাকে, তাহলে কি কাদা মাখা জুতো জোড়াটা সে আগে হতেই সরিয়ে ফেলতো না? অমন করে কেউ পুলিশের খপ্পরে গিয়ে খুনের দায় কি পড়তে চায়? সে কথা আলাদা সুব্রত, কিরিটি বললে। এবং সে যায়নি প্রমাণ করতে হলে আমাদের তার প্রমাণ সংগ্রহ করতে হবে। কিন্তু আমি বলছিলাম, ব্যাপারটা একটা মোক্ষম প্রমাণ বলে কৃষ্ণমৈত্রের বিরুদ্ধে গৃহীত হয়েছে। তাই বলছিলাম, সন্দেহের ঊর্ধ্বনাভ কেটে ডক্টর কৃষ্ণমৈত্রকে বের করে আনা খুব সহজ হবে না। তাহলে কি মিস্টার রায় বলতে চান আপনি একজন নির্দোষী চরম দণ্ড পাবে? সমীর বললে। না সমীর, অন্তত সত্য সন্ধানী কিরিটি রায়ের মুখ দিয়ে অমন কথা কোনোদিনই বেরোবে না। আমি শুধু বর্তমান পরিস্থিতিটা তোমাদের বোঝাবার চেষ্টা করছিলাম। 1 মাস আগে দুর্ঘটনাটা ঘটে গিয়েছে, যার ফলে হয়তো সেদিনকার রাত্রে সেই দুর্ঘটনার আসল প্রমাণ বা সূত্র চিরদিনের মতো অন্ধকারে হারিয়ে গিয়েছে। কাজে কৃষ্ণমৈত্রের মামলাটা আমার এই অবস্থায় হাতে নেওয়াই মানে কতগুলো নেগেটিভ পয়েন্টস থেকে আমাকে পজিটিভের দিকে এগুতে হবে। এবং বর্তমানে আমার হাতের মধ্যে যে একটি মাত্র পজিটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ভদ্রলোক মানে ডক্টর কৃষ্ণমৈত্র একজন উচ্চশিক্ষিত, ভদ্র, অমায়িক মানুষ, যার পক্ষে ওই ধরনের হত্যা করাটা সাধারণ বিচার বিবেচনায় শুধু অসম্ভবই নয়, কষ্টসাধ্যও বটে। কিন্তু পুলিশ ও বিচারালয় তো একটা হত্যা মামলার আসামিকে তার মানসিক দিক থেকে বিচার করতে যাবে না। তাদের হাতের সামনে যেসব ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আছে, সেগুলোর ওপরেই তারা ন্যায় বিচারের জন্য নির্ভর করবে। তাছাড়া সমীর, তোমরা যে অ্যাডভোকেটকে এই মামলায় নিযুক্ত করেছো, সেই সোমনাথ ভাদুরীর সঙ্গে আমার সাক্ষাৎ কোনো পরিচয় না থাকলেও তার তীক্ষ্ণ বিচার বিশ্লেষণ ও যুক্তিকে আমি শ্রদ্ধা করি। তিনি যখন কেসটা হাতে নিয়েছেন, তখন নিশ্চয়ই ভেবেই নিয়েছেন কেসটা। সমীর বললে, তিনি একজন আইনজ্ঞ, আইনের মারপ্যাচে যতটুকু করা তার বেশি আর তিনি কি করবেন, করতে পারবেন। কিন্তু আপনি সমীর,
গতকালই তো তোমাকে বলেছিলাম সকালে, কিরিটি রায়ের পক্ষে যা সম্ভব তা সে করবেই। কিন্তু তারপরেই হঠাৎ স্বর ও প্রসঙ্গ পরিবর্তন করে কিরিটি বললে, যাক সে কথা, আগামীকালই তো মামলাটা প্রথম শুরু হচ্ছে আদালতে। হ্যাঁ, আর কালই বোধহয় বিনতা দেবী সাক্ষ্য নেওয়া হবে। হ্যাঁ, আমি যাব আদালতে। মৃত গ্রুপ ক্যাপ্টেন রথিন চৌধুরীর স্ত্রী বিধবা বিনতা চৌধুরী সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছিল। প্রসিকিউশন কৌঁসুলি চট্টরাজের সাক্ষ্য গ্রহণ শেষ হবার পরই ধীরে ধীরে সোমনাথ ভাদুরী উঠে দাঁড়ান এবং কয়েকটা মুহূর্ত অদূরে সাক্ষীর কাঠগড়ায় দণ্ডায়মান শোকের ও বেদনার প্রতিমূর্তি বিনতা চৌধুরীর দিকে তাকিয়ে ডান হাতের দু আঙুলে মোটা লাল নীল পেন্সিলটা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ঘোরাতে ঘোরাতে হঠাৎ যেন প্রশ্নটা ছুড়ে দিলেন, তাহলে আপনিই শেষ দেখেছিলেন তাকে জীবিত? বিনতা ধীর শান্ত গলায় জবাব দিল, আমি আমার স্বামীকে দুর্ঘটনার রাত্রে রাত 10:15টার সময় শেষবারের মতো দেখেছিলাম। তারপর তাকে পরের দিন সকালে মৃত দেখি। ঠিক ঠিক। সোমনাথ ভাদুরী তার স্বভাবসিদ্ধ ভরাট গলায় পুনরায় বলে উঠলেন, কিন্তু সময়টা আপনি ঠিক হলফ করে এই আদালতে বলতে পারেন কি যে রাত তখন ঠিক 10:15টায় বেজেছিল, এবং সেটা কিসের ওপর নির্ভর করে বলছেন? ঘরের দেওয়াল ক্লকে তখন ঠিক 10:15টা বেজেছে, যখন ড্রয়িং রুম মানে হল ঘর থেকে আমি আমার শোবার ঘরেই শুতে চলে যাই। বিনতা বললে, ও, ঘরের ওয়াল ক্লকটায় আপনি সময় দেখেছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? হঠাৎ সময়টা দেখতে গিয়েছিলেন কেন সে রাত্রে? সময় দেখাটা কি আপনার অভ্যাস? না। তবে সে রাত্রে দেখতে গিয়েছিলেন কেন? হঠাৎ ঘরের দেওয়াল ক্লকটার উপরে চোখ পড়ে গিয়েছিল ঘর থেকে বেরোবার মুখে। মিসেস চৌধুরী, আমরা শুনেছি আপনি নিয়মিত ড্রিঙ্ক করেন। ঠিকই শুনেছেন। সাধারণত কত পেগ খান? ওসব হিসেব থাকে না আমার। আদালত গৃহে একটা মৃদু চাপা হাসির শব্দ যেন শোনা গেল। ভালো কথা। আপনার কি মনে আছে হাউ মেনি পেগস ইউ হ্যাড দ্যাট নাইট? না। তবু 4-5 পেগ নিশ্চয়ই খেয়েছিলেন। তা হবে। তবু সে রাত্রে সময়টা আপনার স্পষ্ট মনে আছে, তাই না? হোয়াট আর ইউ ড্রাইভিং অ্যাট? বিনতা যেন একটু রুক্ষ কণ্ঠেই বললে, আপনার সে রাত্রের সঠিক অবস্থাটা কেবল জানবার চেষ্টা করছিলাম। এবং আপনি ড্রিঙ্ক করেছিলেন। বললাম তো। ইউর অনার, দিস পয়েন্ট মে বি নোটেড ডাউন। তারপর আবার প্রশ্ন শুরু করলেন ভাদুরী। আচ্ছা মিসেস চৌধুরী, আপনার জবানবন্দি থেকেই আমরা জেনেছি গত 6 মাস ধরে ওই ঘটনার পূর্বে, মানে আগে, আপনার ও আপনার স্বামীর মধ্যে মন কষাকষি চলছিল। কথাটা কি সত্যি? হ্যাঁ। কেন? আপনারা তো, আমি শুনেছি, ভালোবেসে পরস্পরকে বিবাহ করেছিলেন। তবে হঠাৎ বিবাহের 1.5 বৎসরের মধ্যেই এমন কি ঘটল যাতে করে দুজনে দুদিকে ছিটকে গেলেন? সঙ্গে সঙ্গে প্রসিকিউশন কৌঁসুলি চট্টরাজ উঠে দাঁড়িয়ে বললেন, অবজেকশন। সোমনাথ বললেন, আমার লার্নেড বন্ধু প্রসিকিউশন কৌঁসুলি ভুলে যাচ্ছেন। নিহত গ্রুপ ক্যাপ্টেন রথিন চৌধুরী ও তাঁর স্ত্রী বিনতা দেবীর মধ্যে ছাড়াছাড়িটা যে কারণেই ঘটে থাকুক না কেন, বর্তমান মামলায় তার একটা বিশেষ গুরুত্ব আছে বলেই আমি মনে করি। জজ বললেন, অবজেকশন ওভাররুলড। প্রসিড মিস্টার ভাদুরী। থ্যাংক ইউ ইওর অনার। বলুন মিসেস চৌধুরী, কি কারণে আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছিল? কি এমন ঘটেছিল যে কারণে আপনি বাধ্য হয়েছিলেন স্বামীর কাছে দিল্লি থেকে চলে এসে ইদানিং কলকাতায় বসবাস করছিলেন একা একা? মুহূর্তকাল সোমনাথ ভাদুরীর মুখের দিকে চেয়ে থেকে বিনতা বললে, হি ওয়াজ নট অনলি রুড,
হিজ বিহেভিয়ার ওয়াজ জাস্ট লাইক আ বিস্ট। একটা ঘৃণ্য জন্তুর সঙ্গে কোনো স্ত্রী ঘর করতে পারে না। এর বেশি আমি আর বলবো না। এনাফ। আর আপনাকে বলতেও হবে না বিনতা দেবী। কিন্তু একটা কথা, তার প্রতি যখন এতই আপনার বিতৃষ্ণা, ঘৃণা, অপমানিত, অনায়াসেই আপনি যে কারণগুলোর কথা বললেন, সেই গ্রাউন্ডেই আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা আনতে পারতেন। অথচ তা না করে প্রসিকিউশন কৌশলী উঠে দাঁড়িয়ে আবার বাধা দিলেন। অবজেকশন ইওর অনার, দ্য কোশ্চেন ইজ মোস্ট ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক। কিন্তু ইওর অনার, সোমনাথ ভাদুরী বললেন, প্রশ্নটা আদৌ অপ্রাসঙ্গিক নয়। বর্তমান মামলায় ভালোবেসে রেজিস্ট্রি করে দুজনের বিবাহ হয়েছিল। তারপরে বিনতা দেবী তার স্বামীর পশুজনচিত ঘৃণ্য ব্যবহারে তার স্বামীর দিল্লির বাসা ছেড়ে দিয়ে চলে আসতে এক প্রকার বাধ্য হয়েছিলেন। অথচ কলকাতায় এসে স্বাধীনভাবে আলাদা কোথাও না থেকে উঠলেন তার স্বামীরই বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে এবং স্বামীরই অর্থে সেখানে বাস করতে লাগলেন। শুধু তাই নয়, শেষ 6 মাসের মধ্যে রথীন চৌধুরী মধ্যে মধ্যে যখনই কলকাতায় এসেছেন ওই বাড়িতেই থেকেছেন এবং সর্বশেষে দুর্ঘটনার রাত্রিতে, যেটা ছিল ওদের ম্যারেজ সেলিব্রেশনের রাত, ওই আসামি ডক্টর কৃষ্ণ মৈত্রকে দুজনেই স্বামী স্ত্রী ওদের ওখানে যাবার জন্য আমন্ত্রণও জানিয়েছিলেন। সমস্ত ব্যাপারটার মধ্যেই যেন একটা অসামঞ্জস্য রয়েছে এবং যেটা স্বভাবতই কি মনের মধ্যে একটা খটকা জাগায় না। জজ ওই সময় বললেন, অবজেকশন ওভাররুলড, প্রসিড মিস্টার ভাদুরী। সোমনাথ ভাদুরী আবার তার পূর্ব প্রসঙ্গে ফিরে গেলেন। বললেন, মিসেস চৌধুরী, তবে কি আদালত এটাই ধরে নেবে যে 6 মাস আগে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যা ঘটেছিল সেটা তুচ্ছ একটা মান অভিমানের ব্যাপার মাত্র এবং পরে একটা মিটমাট হয়ে গিয়েছিল আপনাদের মধ্যে? না, প্রতিবাদ জানালো বিনতা। মনের দিক থেকে আমাদের চিরজন্মের মতোই সেপারেশন হয়ে গিয়েছিল। সোমনাথ ভাদুরী বললেন, হয়তো সেটা আপনার মৃত স্বামী কখনো মনে করেননি, নচেত ম্যারেজ সেলিব্রেশন হয় কি করে আপনাদের? রথিন ব্যাপারটা কাউকে জানতে দিতে চাইনি, তাই আপনার ইচ্ছার বিরুদ্ধে ম্যারেজ সেলিব্রেশন করছিলেন? কতকটা তাই। আর আমিও নোংরা নিয়ে ঘাটাঘাটি করতে চাইনি বলেই তার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন, তাই কি মিসেস চৌধুরী? হ্যাঁ, কিন্তু এখনো ঘৃণা একটা প্রচণ্ড আকারে জমা হয়ে আছে যে আপনার মনের মধ্যে মৃত স্বামী রথীন চৌধুরীর প্রতি। সম্মতিটা কিন্তু তার পরিপূরক নয়। বলে মৃদু হাসলেন ভাদুরী। তারপর পুনরায় প্রশ্ন শুরু করলেন, আচ্ছা, যে সময় আপনি সে রাত্রে ঘর ছেড়ে চলে যান তখন সেখানে আর কোনো তৃতীয় ব্যক্তি কি ছিল? না। কেন? ডক্টর কৃষ্ণ মৈত্র তখনও কি যাননি? না। দিস পয়েন্ট মে বি নোটেড ডাউন, ইওর অনার। ভাদুরী বললেন, অর্থাৎ রাত 10:15 পর্যন্ত ডক্টর মৈত্র যাননি ওদের গৃহে সে রাত্রে? বিনাতা বললে, সেটা আমি বলতে পারবো না, কারণ আমি সন্ধ্যার মুখেই বের হয়ে গিয়েছিলাম এবং ফিরি রাত 10টায়। তখন তো ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই নাকি? হ্যাঁ। কোথায় গিয়েছিলেন সেদিন সন্ধ্যায়? এমনি গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। একা একা? হ্যাঁ। অথচ সে রাতে আপনাদের ম্যারেজ সেলিব্রেশন হওয়ার কথা, ডক্টর মৈত্র আমন্ত্রিত হয়েছিলেন। বলেছি তো, আমার ইচ্ছা ও মতের বিরুদ্ধে রথিন অ্যারেঞ্জমেন্ট করেছিল। কিন্তু আর কেউ আমন্ত্রিত হয়েছিল সে রাত্রে? জানি না, একমাত্র কৃষ্ণর আমন্ত্রণের ব্যাপারটাই জানতাম। বিচারপতি অতঃপর ওই দিনকার মতো আদালত মুলতবি ঘোষণা করলেন। কিরিটি আর সুব্রত আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠে। সমীরা ওঠে ওই গাড়িতে, হীরা সিং সুধায়। কিধার জায়গা সব? কোঠি, কিরিটি বললে। কিরিটির চোখে মুখে যেন একটা প্রসন্নতার আভাস এবং সমীর না বুঝলেও সুব্রত বুঝতে পারে মামলার সওয়ালের মধ্যে এমন কিছু পেয়েছে কিরিটি যেটা তার খুশির কারণ হয়েছে।
কিন্তু ভেবে পায় না সেটা কি। কিরিটি চলন্ত গাড়ির মধ্যে বসে একটা সিগারেটে অগ্নিসংযোগ করে। শীতের অপরাহ্নের ম্লান আলো শহরের উপর পড়েছে। শীতের ছোটবেলা যে শেষ হতে চলেছে যেন তারই আভাস। প্রশ্ন করে সমীরী, মিস্টার ভাদুরীর সওয়াল কেমন লাগলো মিস্টার রায়? জাস্ট টু দ্য পয়েন্ট। আমার চিন্তাধারার সঙ্গে একেবারে মিলে গিয়েছে। আপনি? সোমনাথ ভাদুরীর প্রতি আমার বরাবরই একটা শ্রদ্ধা ছিল, কিন্তু আজ তার সওয়াল শুনে মনে হলো মামলার ভিতরটা কোথায় সেটা তিনি অনুমান করতে পেরেছেন। তারপরে সুব্রতর দিকে তাকিয়ে বললে, সুব্রত, তোর সঙ্গে তো ভাদুরীর আলাপ আছে। হ্যাঁ, সুব্রত বললে। কোনো একদিন তোর সুবিধা মতো সন্ধ্যার পর আমাকে নিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করিয়ে দিবি? বেশ তো, আমি তো আপনাকে নিয়ে যেতে পারি, সমীর বললে। সুব্রতর প্রয়োজন কি? না সমীর, সুব্রতর সঙ্গেই আমি যাব। সমীর আর কোনো কথা বলে না। 3-4 পরে রাত 8টা নাগাদ। অ্যাডভোকেট সোমনাথ ভাদুরীর একতলার কনসাল্টিং রুম। টেবিলের পরে চারিদিকে আইনের বই ও নথিপত্র ছড়ানো। একটা বালাপোষ গায়ে সোমনাথ ভাদুরী ঘুরন্ত চেয়ারটায় বসে, মুখোমুখি পাশাপাশি দুটো চেয়ারে বসে কিরিটি ও সুব্রত। সোমনাথ ভাদুরী বলছিলেন, অনেক দিন থেকেই বুঝলেন কিরিটিবাবু, আপনার সঙ্গে আমার আলাপ করবার একটিবার ইচ্ছা ছিল, কিন্তু কাজের ঝামেলায় সুযোগ করতে পারিনি। সুব্রতবাবু পরশু সকালে যখন আপনার কথা ফোনে আমাকে জানিয়েছিলেন এবং এও জানিয়েছিলেন বর্তমান হত্যা মামলাটা আপনি হাতে নিয়েছেন, আমি আরও ইন্টারেস্টেড হয়ে উঠি। আপনি আদালতে প্রথম শুনানির দিন উপস্থিত ছিলেন, তাও ওর মুখেই শুনলাম। হ্যাঁ, আপনার সওয়াল শোনার একটা আগ্রহ হয়েছিল আমার, কিরিটি বললে। কেন? তাকালেন সোমনাথ ভাদুরী কিরিটির মুখের দিকে একটু যেন কৌতূহলের সঙ্গেই। আপনি যে কেসটা নিয়েছেন ভাদুরী মশাই, নিশ্চয়ই আপনি কিভাবে কোন দিকে অগ্রসর হবেন সেটাও একটা মনে মনে ছকে নিয়েছেন। হ্যাঁ, নিয়েছিলাম। তা না হলে সওয়াল করব কি করে? এগোবো যে তার একটা পথ তো চাই। নিশ্চয়ই, আর সেটাই জানবার জন্য আদালতে আমি গিয়েছিলাম সেদিন। কি মনে হলো আপনার আমার সওয়াল শুনে? অনুসন্ধিৎসু দৃষ্টিতে যেন আবার তাকালেন সোমনাথ ভাদুরী কিরিটির মুখের দিকে। বুদ্ধির দীপ্ত চারজোড়া তীক্ষ্ণ চোখের দৃষ্টি যেন পরস্পর দিকে কয়েকটা মুহূর্ত স্থির নিবদ্ধ হয়ে থাকে। পরস্পরকে যেন জরিপ করছে তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টির মধ্যে দিয়েই। একে যেন অন্যকে যাচাই করে নিচ্ছে। সত্যি কথাই বলবো ভাদুরী মশাই, কিরিটি শান্ত গলায় বললে। মামলাটা আগাগোড়া সব শুনে আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো জেগেছে, আপনার সওয়াল শুনে মনে হলো আপনার চিন্তার সঙ্গে যেন তার অনেকটা মিল আছে। তবে একটা কথা রয় মশাই, ঈশ্বর যেন নিস্তেজ কণ্ঠেই বললেন সোমনাথ ভাদুরী, আপাতত যেসব প্রমাণাদি সংগৃহীত হয়েছে এবং আদালতে পুলিশের দিক থেকে পেশ করা হয়েছে, তাতে করে কিরিটি ভাদুরীর অর্ধসমাপ্ত কথাটা যেন শেষ করল, তার বক্তব্যটা নিজের বক্তব্যের মধ্যে টেনে নিয়ে। যে মাকড়সার জালের মধ্যে ডক্টর মৈত্র পড়েছেন, তা থেকে তাকে বের করে আনা রীতিমতো কঠিন। ভাদুরী বললেন, কঠিন তো বটেই, কিন্তু মুশকিল হয়েছে। কি? প্রশ্নটা করে তাকালো কিরিটি সোমনাথ ভাদুরীর মুখের দিকে। সোমনাথ ভাদুরী বললেন, ডক্টর কৃষ্ণ মৈত্র তার এককালের বন্ধু গ্রুপ ক্যাপ্টেন রথীন চৌধুরীকে হত্যা করেছেন সত্যি, না পাকে চক্রে ব্যাপারটার সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন, সেটা প্রমাণিত আদালতে শেষ পর্যন্ত হোক বা না হোক। এবং আমি তার মামলাটা হাতে নিলেও সহজ গলায় নিঃসন্দেহে শপথ করে কিছুতে যেন বলতে পারছি না তিনি একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতাটি। হ্যাঁ, আমারও ধারণা, কিরিটি বললে। সত্য যা সেটা তিনি অকপটে স্বীকার করেননি। আরও একটা মারাত্মক প্রমাণ ডক্টর মৈত্রের বিরুদ্ধে গতকালই পাওয়া গিয়েছে। আপনি জানেন কিনা জানি না। এক পাটি দামি নাইলনের কালো মোজা তো, কিরিটি বললে। হ্যাঁ, শুনেছেন আপনি কথাটা। হ্যাঁ, ডিসিডিডি মিস্টার হালদার আমার বিশেষ পরিচিত, তিনি আজ সকালে আমাকে ফোন করে জানিয়েছেন। কিন্তু আপনি জানলেন কোথা থেকে? কিরিটি বললে। প্রসিকিউশন কৌশলী আমার বন্ধু চট্টরাজ আপনাদের আসবার কিছুক্ষণ আগে আমায় ফোন করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, ওর মানে
চট্টরাজের তো প্রথম থেকেই স্থির ধারণা যে রথীন চৌধুরীর হত্যাকারী তার ওই বন্ধু ডক্টর মৈত্রই। এবং কেন যে ওই ধারণা তাও জানি। প্রথমত, যে পিস্তলের সাহায্যে রথীন চৌধুরীকে হত্যা করা হয়েছে, সেই জার্মান মাজার পিস্তলটি রথীন চৌধুরীর বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ির পোর্টিকোর ধারে মাধবীলতা কুঞ্জের গোড়ায় পাওয়া। এবং সেই পিস্তলটি 6 চেম্বারের মধ্যে 2টি চেম্বারে গুলি না থাকায় ও ব্যালিস্টিক পরীক্ষায় প্রমাণিত হওয়া যে মৃতদেহে ময়নাতদন্তে যে গুলিটি পাওয়া গিয়েছে সেটি ওই পিস্তলেরই, এবং ওই পিস্তল থেকেই ছোঁড়া হয়েছে। এবং ওই পিস্তলটি ডক্টর কৃষ্ণ মৈত্রেরই পিস্তল, যেহেতু পিস্তলের বাঁটে ইংরেজিতে কৃষ্ণ মৈত্রেরী নামের প্রথম অক্ষর কে খোদাই করা রয়েছে। দ্বিতীয়ত, ডক্টর মৈত্রের কাদামাখা জুতো জোড়া, যে জুতোয় কাদার ছাপ রথীন চৌধুরীর ফ্ল্যাটের সিঁড়ির ছাপের সঙ্গে হুবহু মিলে যাওয়া। এবং তৃতীয়ত, ওই নাইলনের কালো মোজাটা, যেটা মাধবীলতার ডালের সঙ্গে আটকে ছিল এবং যেটা নাকি কৃষ্ণ মৈত্রেরই মোজা। বিশেষ করে প্রথমোক্ত প্রমাণ দুটি ও জানকীর এভিডেন্সকেই চট্টরাজ আদালতের সামনে তুলে ধরেছেন তাকে হত্যাকারী বলে চিহ্নিত করবার জন্য। কিরিটি মৃদু হেসে বললে, জানি ভাদুরী মশাই, যে কথাগুলো আপনি বললেন তার প্রথম দুটি যে ডক্টর মৈত্রের গলায় ফাঁসের মতো এঁটে বসেছে, জানি আমি তা। কিন্তু কথা হচ্ছে, ওই দুটি প্রমাণই কি আমরা একেবারে সন্দেহাতীতভাবে বর্তমান আসামি ডক্টর মৈত্রের বিরুদ্ধে প্রয়োগ করতে পারি? তারপর আরও ধরুন জানকীর এভিডেন্স, যে সে রাত্রে 10টা থেকে 10:15টার মধ্যে ডক্টর মৈত্রকে সিঁড়িতে দেখেছিল, অথচ মিসেস চৌধুরী তার জবানবন্দিতে বলেছেন যে রাত্রে 10টার সময় গৃহে ফিরে ডক্টর কৃষ্ণ মৈত্রকে দেখতে পাননি। যদি ধরেই নিই ডক্টর মৈত্র সে রাত্রে 10টার কিছু পরে ওদের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে গিয়েছিলেন, সেক্ষেত্রেও জানকী যা বলেছে, অর্থাৎ সে রাত্রি 10টা থেকে 10:15টার মধ্যে ডক্টর মৈত্রকে দেখেছিল, তার মধ্যেই তো সংশয় থাকতে পারে। মানে জানকীর লোকটাকে চিনতে ভুলও তো হতে পারে। কিন্তু রায়মশাই, কিরিটি সোমনাথ ভাদুরীকে তার বক্তব্য শেষ করতে দেয় না, বলে, ওই প্রমাণগুলো অকাট্যভাবে ডক্টর মৈত্রের বিরুদ্ধে প্রয়োগ করতে পারি না ভাদুরী মশাই, বোধহয় পারি না। কিন্তু একমাত্র জানকীর দেখায় ভুল হতে পারে বা মিসেস চৌধুরী মিথ্যা বলছেন, শুধু এইটুকু দিয়েই কেমন করে আপনি ওই বিরুদ্ধ প্রমাণগুলো খণ্ডন করবেন রায়মশাই? প্রশ্নটা করে সোমনাথ ভাদুরী কিরিটির মুখের দিকে তাকালেন। কিরিটি শান্ত দৃঢ় গলায় বললে, শুধু ওইটুকুই নয় ভাদুরী মশাই, আরও আছে। ধরুন পিস্তলটার কথাই, পিস্তলটা ডক্টর মৈত্রেরই, এটা ঠিক, কিন্তু পিস্তলটা যে খোয়া যায়নি বা অন্য কেউ তার অজ্ঞাতে সেটা ব্যবহার করেনি, তারই বা প্রমাণ কি? ডক্টর মৈত্র যে পিস্তলটা সম্পর্কে মিথ্যাই বলেছেন, সেটাই বা স্বতঃসিদ্ধভাবে ধরে নেব কেন? সত্যও তো ডক্টর মৈত্র বলে থাকতে পারেন। তারপর ধরুন ওই জুতো জোড়া, সেটা সম্পর্কেও এই একই যুক্তি প্রয়োগ করা যেতে পারে, অর্থাৎ অন্য কেউ সেটা ব্যবহার করে থাকতে পারে। এবং সর্বশেষে ওই নাইলনের কালো মোজা, সেটা যে ডক্টর মৈত্রেরই ব্যবহৃত মোজার এক পাটি, তারই বা প্রমাণ কি? সেটাও তো প্রমাণ সাপেক্ষ। কথাগুলো আমারও যে মনে হয়নি রায়মশাই তা নয়, কিন্তু কিরিটি বললে, ভাদুরী মশাই, আমার কথা এখনো শেষ হয়নি। আমার মনে হয় আপনাকে ওই নেগেটিভ যুক্তিগুলো নিয়েই অগ্রসর হতে হবে। অবশ্যই আমরা জানি ডক্টর মৈত্র ও গ্রুপ ক্যাপ্টেন রথীন চৌধুরীর দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, তাই বলে একজন আর একজনের প্রেয়সীকে ছিনিয়ে নিলে, যা এক্ষেত্রে হয়েছে, বিনতাকে ছিনিয়ে নিয়েছিল রথীন কৃষ্ণ মৈত্রের কাছ থেকে, ডক্টর মৈত্রের মনে তীব্র প্রতিহিংসা ক্রমশ জমা হয়ে উঠতে পারে, এবং যে প্রতিহিংসাকে চরিতার্থ করবার জন্য মানুষ হত্যা পর্যন্ত করতে পারে। কিন্তু এক্ষেত্রে বিবেচনা করতে হবে আমাদের ডক্টর কৃষ্ণ মৈত্রের মতো একজন উচ্চ শিক্ষিত, স্থির প্রকৃতির রুচি ও কৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে। তার মতো একজন ভদ্রলোকের পক্ষে ওইভাবে তার বন্ধুকে হত্যা করা সম্ভব কিনা। বিশেষ করে ব্যাপারটা ঘটে যাবার পর যখন প্রায় 2 বছর সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, এবং ওই সময়ের মধ্যে ডক্টর মৈত্রের জীবনে আর এক নারীর আবির্ভাব ঘটেছিল, যে তার ভালোবাসা, স্নেহ ও মমতা দিয়ে একটু একটু করে ডক্টর মৈত্রের মনটাকে অধিকার করে নিয়েছিল।
আমি বলছি সুনন্দা বিশ্বাসের কথা। তাছাড়া এ কথাও আপনি মানবেন ভাদুরী মশাই, টাইম ইজ দ্য বেস্ট হিলার। জানি, তবে প্রতিহিংসা চরিতার্থর কথা যদি বলেন রায়মশাই। সোমনাথ ভাদুরী বললেন, আমি দীর্ঘ 8 বছর পরেও প্রতিহিংসা পূরণ করতে দেখেছি। হয়তো দেখেছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে যেটা অসম্ভব তাও আমি বলবো না, কিন্তু ওই যে বললাম যেমন, তেমনি এও বলবো সবার বেলাতেই সম্ভব নয়। তারপর একটু থেমে কিরিটি আবার বলতে শুরু করে, না হয় আমি সরকার পক্ষের কৌশলীর মতো স্বীকার করে নিচ্ছি যে ডক্টর কৃষ্ণমৈত্রই সে রাত্রে তার বন্ধুকে হত্যা করেছিলেন, কিন্তু পিস্তলটা ও পিস্তল ছোড়বার সময় ব্যবহৃত মোজাটা কেন তিনি অকুস্থানের আশেপাশে ফেলে এলেন? যে অমনভাবে ভেবেচিন্তে, অর্থাৎ প্রি মেডিটেটেড মার্ডার করতে পারে, সে এত বড় বোকামি করবে, এত বড় অসাবধানতার পরিচয় দেবে? না ভাদুরী মশাই, আমি কিরিটি রায় অন্তত সেটা যেন ঠিক সহজভাবে মেনে নিতে পারছি না। মনে হলো কিরিটির যুক্তিপূর্ণ কথাগুলো যেন সোমনাথ ভাদুরীকে ভাবিয়ে তুলেছে। তিনি যেন একটু অন্যমনস্ক, কিছুটা চিন্তিত। আরো একটা কথা এর মধ্যে আছে ভাদুরী মশাই, কিরিটি বললে। কি? পিস্তলটা থেকে 2বার ফায়ারিং করা হয়েছিল, অর্থাৎ 2টো গুলি ছোড়া হয়েছিল। কেমন তো? হ্যাঁ, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি, কিরিটি বলতে লাগলো, মৃতদেহের মধ্যে একটি গুলি পাওয়া গিয়েছে এবং গুলির একটি ক্ষতচিহ্নই ছিল মৃতদেহে। তাই দ্বিতীয় গুলিটা তাহলে কোথায় গেল? পুলিশ ঘরের দেওয়ালে ভালো করে পরীক্ষা করে দেখেছিল কি? দেখেছিল কিনা বলতে পারি না, সেটা জানা আমাদের একান্ত প্রয়োজন। যদি সেটা ঘরের দেওয়ালের মধ্যে কোথাও পাওয়া যায় তো বুঝতে হবে প্রথমবার হত্যাকারী মিস করে, দ্বিতীয়বার গুলি রথিন চৌধুরীর বুকে লাগে, বাঁদিকে, যাতে তার মৃত্যু হয়েছে। আর সে ধরনের প্রমাণ যদি কিছু পাওয়া যায় তো জানবেন আপনি দাঁড়াবার মতো একটা জায়গা পেলেন। অবশ্যই ডিসিডিডি মিস্টার হালদার, আমার বন্ধুকে আমি বলেছি ঘরটা ও বাড়িটা একবার আমি দেখতে চাই। সেও বলেছে ব্যবস্থা করবে। অকুস্থানটা সরেজমিনে তদন্ত করলে আজও হয়তো কিছু সূত্র আমাদের হাতে আসতে পারে। আপনি তা মনে করেন? নিশ্চয়ই করি। অন্ধকারে সব কথাই দিনের আলোতে একবারে হারিয়ে যায় না ভাদুরী মশাই। তারপর আরো একটা কথা। কি? হত্যার প্রায় মাসখানেক পরে মজাটা পাওয়া গিয়েছে। তার ঝুড়িটা যতক্ষণ না কৃষ্ণমৈত্রের বাড়ির মধ্যেই কোথাও পাওয়া যাচ্ছে, কেন আমরা মেনে নেব যে ওটা কৃষ্ণমৈত্রেরই একটা ব্যবহৃত মোজা? প্রমাণ, যুক্তিসম্মত প্রমাণ দিতে হবে চট্টরাজকে, আর জানবেন সেটা অত সহজ হবে না তার পক্ষে। সোমনাথ ভাদুরীর চোখের তারা দুটো যেন আনন্দে চকচক করে ওঠে। বলেন, ঠিক, ঠিকই তো, আমাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ। এবারে আসুন অন্য কথায় ভাদুরী মশাই, কিরিটি বলতে লাগলো, সেই দুর্ঘটনার রাত্রের পারিপার্শ্বিকটা এবারে একবার ভালো করে ভেবে দেখা যাক। মানে যেখানে ব্যাপারটা ঘটেছিল, অর্থাৎ অকুস্থান, গ্রুপ ক্যাপ্টেন রথিন চৌধুরীর বালিগঞ্জ সার্কুলার রোডের 4তলা বাড়িটার মধ্যে। বাড়ির মধ্যে 4তলাটা এক দক্ষিণ দেশীয় ভদ্রলোককে ভাড়া দেওয়া ছিল। দুর্ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। দুর্ঘটনার দিন 5 আগেই তিনি সপরিবারে 1 মাসের ছুটিতে তার কন্যার বিবাহের ব্যাপারে ত্রিচিনাপল্লীতে চলে গিয়েছিলেন। অর্থাৎ 4তলাটা সে সময় খালি ছিল, ঘরের তালা দেওয়া। আর 1তলার ভাড়াটে এক পাঞ্জাবি দম্পতি, সুরিন্দর সিং, একজন পাইলট, এয়ার ইন্ডিয়ার, প্রায় থাকতো না, রাত্রেও ছিল না। তার স্ত্রী মৃদুলা কাউর, অর্থাৎ মিসেস সিং। স্বামী গৃহে না থাকলে সে মধ্যরাত পর্যন্ত ক্লাবে কাটায়, আকণ্ঠ মদ্যপান করে এবং রাত্রির 3য় জামে তার কোনো গুণমুগ্ধ টলটলায়মান অবস্থাতে বাড়িতে পৌঁছে দেয়। এই হচ্ছে প্রাত্যহিক রুটিন তার। এত সব জানলেন কি করে রায়মশাই? প্রশ্ন করলেন ভাদুরী। গত 2 দিন ধরে বাড়িটাতেই কেবল ঢুকিনি, তবে বাড়িটা ও বাড়ির লোকজনাদের সম্পর্কে যতটুকু পারি খবরাখবর সংগ্রহ করেছি ভাদুরী মশাই, কিরিটি বললে। তারপর একটু থেমে আবার শুরু করে, যাক সে কথা, যা বলছিলাম, সে রাত্রে যখন ঘটনাটা ঘটে 4তলাটা তো খালি ছিলই। 1তলায় মিসেস সিংও তখন তার ফ্ল্যাটে ছিল না। অর্থাৎ বাড়ির মধ্যে ছিল রথিন চৌধুরী, তার স্ত্রী বিনতা চৌধুরী, ভৃত্য বাসুদেব, আয়া জানকী, ওই 4 জন ছিল।
সরকার সুধাংশুবাবু ইদানিং থাকতেন না ওই বাড়িতে। তার ভাইপোর কাছেই বালিগঞ্জে হিন্দুস্তান পার্কে থাকেন। সকাল 9টা নাগাদ আসেন ঘণ্টাখানেকের জন্য, আবার বিকেল 4টে 4:30 নাগাদ ঘণ্টাখানেকের জন্য। কাজেই ঘটনার সময় তিনি ছিলেন না। তাই যদি হয়, ভৃত্য বাসুদেব আর আয়া জানকী, যারা সে রাত্রে ঘটনার সময় এবং আগে ও পরে ওই বাড়িতে উপস্থিত ছিল, তারাও কিছু জানতে পারেনি। কথাটা কি খুব বিশ্বাসযোগ্য? সোমনাথ ভাদুরী বললেন, আয়া জানকী তো ডক্টর মৈত্রকে সে রাত্রে রাত 10টা থেকে 10:15টার মধ্যে কোনো এক সময় সিঁড়ি দিয়ে দোতলা থেকে 3তলায় উঠতে দেখেছে। হ্যাঁ, জানি দেখেছে। তার জবানবন্দিতে তাই সে বলেছে পুলিশের কাছে। এবং তার দেখবার মধ্যে যে ভুল থাকতে পারে তা একটু আগে আপনাকে বলেছি, কিরিটি বললে। তারপর নিভন্ত পাইপটায় পুনরায় অগ্নিসংযোগ করে কিরিটি তার কথার খেই ধরে আবার বললে, এই জবানবন্দিটুকু আরও একটা কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ ভাদুরী মশাই। কারণ জানকী ডক্টর মৈত্রকে ওই রাত্রে দেখার পর তার সম্পর্কে আর কিছুই বলেনি। না, বলেনি। আদালত হয়তো বলবে তার দ্বারাই তো প্রমাণিত হচ্ছে ডক্টর মৈত্র যে বলেছেন সে রাত্রে তিনি আদৌ রথিনের বাড়িতে যাননি, সেটা মিথ্যা। কিরিটি বললে, হয়তো সত্য বা হয়তো মিথ্যা ডক্টর মৈত্রের কথাটা, কিন্তু জানকীও যে সত্যিই বলছে তারই বা প্রমাণ কি? মিথ্যাই যে জানকী বলছে সেটা তো প্রমাণ করতে হবে আমাদের। একটা কথা মনে রাখবেন ভাদুরী মশাই, সাধারণত যারা রথিনের বাড়িতে যেত তারা দোতলা দিয়েই তার ফ্ল্যাটে প্রবেশ করত, তারপর ভিতরে দ্বিতীয় সিঁড়ি দিয়ে 3তলায় যেত। সেক্ষেত্রে ডক্টর মৈত্র যে সে রাত্রে আমন্ত্রিত ছিলেন, যদি ওখানে গিয়েই থাকেন, তো তিনি কেন যেতে যাবেন কমন সিঁড়ি দিয়ে 3তলায়? দোতলার ঘরে না ঢুকে তার লুকোচুরি করার তো কোনো প্রয়োজন ছিল না। প্রথমত তিনি বন্ধু মানুষ, দ্বিতীয়ত সে রাত্রে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তৃতীয়ত ওই বাড়ির সবকিছুই তার জানা ছিল। ভাদুরী বললেন, সত্যি কথাটা তো ওই দিক দিয়ে আমি একবারও ভাবিনি, কিন্তু আমাদের ভাবতে হবে। কিরিটি বলতে লাগলো, আরো জানতে হবে আমাদের ভৃত্য বাসুদেব ও আয়া জানকী কোথায় থাকতো, অর্থাৎ দোতলা ও 3তলার মধ্যে কোন ঘরে, এবং রাত 10টা থেকে 11:30 পর্যন্ত জানকী কি করছিল। ভাদুরী বললেন, 3তলায় 5খানা ঘর, সর্বশেষে পশ্চিমে ছোট ঘরটাতেই থাকতো জানকী, সেই ঘরেই সে ছিল। আর বাসুদেব দোতলায় যে ঘরে থাকতো সেই ঘরেই ছিল। বেশ, কিন্তু সে রাত্রে 10টা থেকে 10:15টার মধ্যে দোতলায় বা 3তলায় সিঁড়ির সামনে যে ল্যান্ডিংটা, সেখানে জানকী তাহলে কি করতে গিয়েছিল? ল্যান্ডিং? হ্যাঁ, নচেত সে কি করে দেখবে ডক্টর মৈত্রকে কমন সিঁড়ি দিয়ে দোতলা থেকে 3তলায় উঠতে? ঘরের মধ্যে কোথাও থাকলে তো তার দেখবার কথা নয়। আর যদি সে বের হয়েই থাকে ল্যান্ডিংয়ে, কেন ওই সময় বের হয়েছিল? সোমনাথ ভাদুরী কোনো জবাব দেন না কিরিটির প্রশ্নের, চুপ করে থাকেন। আরও একটা কথা আমাদের জানতে হবে ভাদুরী মশাই, শুধু জানকীই নয়, ওই সময় বাসুদেব কোথায় ছিল, কি করছিল সে রাত্রে? সে পুলিশের কাছে তার জবানবন্দিতে বলেছে তার অত্যন্ত মাথার যন্ত্রণা হচ্ছিল বলে রাত 8টা নাগাদ গোটা 2 স্যারিডন ট্যাবলেট খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। তাই বোধহয় সে পিস্তলের আওয়াজ হলেও শুনতে পায়নি। কিন্তু তাহলে একটা কথা থেকে যাচ্ছে, একটা প্রশ্ন অমীমাংসিতই কিন্তু থেকে যাচ্ছে ভাদুরী মশাই। কি বলুন তো? সে রাত্রে স্বামী স্ত্রী রথিন চৌধুরী ও বিনতা চৌধুরী দুজনেই ডক্টর মৈত্রকে তাদের ম্যারেজ সেলিব্রেশনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং যদিও বিনতার জবানবন্দি থেকে জানা যায় সে ইচ্ছুক ছিল না আদৌ সেলিব্রেশনের ব্যাপারে। রথিন তো ছিল, তবে সেখানে কোনো আয়োজন করেনি। হয়তো স্ত্রীর অমতের জন্য, অনিচ্ছার জন্য শেষ পর্যন্ত কোনো আয়োজন করেনি বাড়িতে রথিন চৌধুরী। তাহলে কি রথিন চৌধুরী ফোনে কথাটা যেভাবেই হোক ট্যাক্টফুলি বন্ধুকে জানিয়ে দিত না? কিংবা একটা ফয়সালার জন্যই রথিন চৌধুরী অপেক্ষা করছিল সে রাত্রে বন্ধুর আগমনের? কিসের ফয়সালা? তাদের পরস্পরের সম্পর্কের, বিনতাকে কেন্দ্র করে। কি বলতে চান আপনি রায়মশাই? আমি বলতে চাই, বিনতা তার স্বামীর সঙ্গে ঝগড়া করে কলকাতায় চলে এলেও মধ্যে মধ্যে রথিন চৌধুরী দিল্লি থেকে আসতো। সেক্ষেত্রে তার অবর্তমানে অনুপস্থিতিতে কৃষ্ণমৈত্র যে নিয়মতই প্রায় সন্ধ্যার দিকে বিনতার কাছে আসতেন এবং অনেক রাত্রে চলে যেতেন, কথাটা তার নিশ্চয়ই জানা স্বাভাবিক। তা স্বাভাবিক বই কি। সেক্ষেত্রে তিনি যদি তার স্ত্রীকে সন্দেহই করেন,
সেটা নিশ্চয়ই খুব একটা অযৌক্তিক নয়। না, তাহলে তার একটা ফয়সলা করতে চাওয়াও অযৌক্তিক নয়। হয়তো সেটা বিনোদা বুঝতে পেরেছিলেন, আর সেই কারণেই তিনি হয়তো চাননি কৃষ্ণ মৈত্র ওই রাত্রে তাদের ফ্ল্যাটে আসুক, একটা সিন হোক। আপনি রায়মশাই, কিরিটি ভাদুরীকে থামিয়ে দিয়েই অর্ধপথে বললে, অথবা এমনও হতে পারে বিনাতা কৃষ্ণর আসার পথে নজর রাখবার জন্যই কমন সিঁড়ির সামনে বারান্দায় জানকীকে দাঁড়িয়ে থাকতে বলেছিল। হতে পারে। যদি সেরকম কিছু হয়েই থাকে ভাদুরী মশাই, তাহলেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, জানকীর সঙ্গে সে রাত্রে কৃষ্ণমৈত্রের কোনো কথা হয়েছিল কিনা। আর যদি হয়েও থাকে, কৃষ্ণমৈত্র অতঃপর কি করেছিল? ফিরে গিয়েছিল, না বিনতার উদ্দেশ্যে কমন সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে বিনতার ঘরে গিয়ে ঢুকেছিল? আর তাই যদি হয়ে থাকে, তো 3 তলার দরজাটা খুলে দিল কে ভিতরে প্রবেশের জন্য? আছে, আছে ভাদুরী মশাই, অনেক গোলমাল, অনেক জটিলতা আছে ব্যাপারটার মধ্যে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।